প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আল্লাহর রহমতে মনে হয় ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে, যা গত ক্লাস আমি করেছি তার পরবর্তী থেকে অঙ্ক গণিত শুরু হবে তৃতীয় অধ্যায়ে। তো গতদিন আমি যে গণিতগুলি করিয়েছি আমার মনে হয় সেগুলি তোমরা বাড়িতে করেছ এবং আরও করতে হবে। বাড়িতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তোমার গণিতগুলি দেখে শুনে বুঝে শুনে করতে হবে এবং প্রত্যেকটা গণিতের সূত্র ধরে ধরে তোমার মুখস্থ করতে হবে এবং সূত্র অনুযায়ী তোমার গণিতগুলি সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন তোমরা বাড়িতে আছো, মনে হয় একটু তোমরা অলস ক্যাটাগরির হয়েছ। আসলে এই অলসতা দূর করতে হবে। অলসতা দূর করে তুমি আবার পূর্বের মতো সচল হও, যা তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য দাঁড়িয়ে আছে। তো এই ভবিষ্যৎটাকে তোমার উজ্জ্বল করতে হলে তোমার নিরলস পরিশ্রম করতে হবে। দেখো, যদি একটা গল্পের মতো বলি, নেপালের রাজা রবার্ট ঘোষ ও ব্রিটিশদের বিরুদ্ধে 7বার যুদ্ধ করে 6বার পরাজিত হয়েছে। একবার তিনি যুদ্ধে পরাজিত হয়ে এক পাহাড়ের গুহার মধ্যে পলায়ন করেছে। পলায়ন করে দেখলো যে একটি মাকড়সা পড়ে যায়, আবার উঠার চেষ্টা করে, বারবার পড়ে যায়, বারবার ওঠার চেষ্টা করে। এক সময় তিনি মাকড়সা কি করলো, তার লক্ষ্যে পৌঁছে গেল। এটা দেখে সে অনেক তার উপকার হয়েছে, কার? নেপালের রাজা। তো তিনি কি করলেন, পরবর্তীতে দেশে এসে আবার যুদ্ধ ঘোষণা করলেন। তখন তিনি তীব্রভাবে যুদ্ধ করলেন, মনোবল নিয়ে তিনি সফলতা অর্জন করেছেন। তো এটা থেকে আমরা কি বুঝলাম? ব্যর্থ বলতে কিছু নাই, ব্যর্থতা বলতে কিছু নাই। ব্যর্থতা তোমার নিজের মধ্যেই আছে। তুমি যদি একটু ঢিলে ঢালাভাবে পড়াশোনা করো তাহলে ব্যর্থতা তুমি নিজেই আনলা। আসলে তোমার চিন্তা করতে হবে, সফলতা তোমার নিজের হাতে, সফলতাটা তোমার নিজের হাতেই আছে। তো এজন্যই বলে ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ। যাই হোক, অনেক কথা বললাম। আজ আমরা পরবর্তী নম্বর গণিত সমাধান করব। পরবর্তী গণিত যদি আমি বলি, একটি স্টিল মিলে যদি বলি, একটি স্টিল মিলে এক মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? এখন একটি স্টিল মিলে মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। আচ্ছা, এখন আমার জানতে হবে 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। আচ্ছা, এখন তুমি জানো কি বলেছে এখানে? বলেছে একটি স্টিল মিলে 1 মাসে 20,000 মেট্রিক টন রড উৎপন্ন হয়। ওই মিলে একদিনে কি পরিমাণ রড তৈরি হয়? এখন আমার কথা বলতে হবে যে 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। 30 দিনে 17 নম্বর
30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। ঠিক না? যদি 30 দিনে 20,000 মেট্রিক টন রড তৈরি হয় তাহলে একদিন হবে বেশি না কম? নিশ্চয় একদিনে কম হবে। তাহলে সুতরাং একদিনে রড তৈরি হয় 20,000 বা 30। এখন কথা হচ্ছে যদি তুমি এই শূন্যতে শূন্যতে কেটে যাও তাহলে কি থাকে? 2,000 বা 3। এটাকে যদি আমি ভাগ করি, এটা কি এখনো কিন্তু মেট্রিক টনে আছে, এটাকে আমরা এখনো কিছুতেই নেই। এটাকে তুমি যদি ভাগ করো এরকম হয়। কথা বুঝতে পেরেছো? এটা এইটা হবে, ভাগটা আমি তোমাকে দেখাইলাম না। তোমরা 4, 5, 6, 7 তোমরা ভাগ করেছো, তাহলে আমি ভাগটা দেখালাম না। এখন এটা কি? মেট্রিক টন। আমরা জানি যে 1 মেট্রিক টন সমান আরেকটা সূত্র আছে, 1 মেট্রিক টন সমান কত? 1000 কেজি। এই কথাটা খেয়াল রাখতে হবে গণিতটার মধ্যে, যে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে আমি এটা মেট্রিক টন আছে, এটাকে কি করব? আমি কেজিতে নেব। ঠিক আছে? মেট্রিক টনকে কেজিতে নিতে হলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। 66। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করতে হবে কিন্তু, প্লাস 2 গুণন ভাগ 3, এটাকে যদি আমরা ভাগ করি এটা কিন্তু টনে আছে, এটা মেট্রিক টনে আছে। এখন আমার এটা যদি আমি কি হয় তুমি খেয়াল করো, 2000 হয় না উপরে গুণ করলে? 2000 ভাগ 3, তা না? এখন এইটাকে আমি কি করব? আবার মেট্রিক টনের সূত্র নেব। 66 প্লাস 6600, 666 2000 গুণ এটাকে মেট্রিক টনে নেব, এই সরি কেজিতে নেব 3। এখন এইটাকে যদি আমি গুণ করে ভাগ করি 66 6666 প্লাস কি হয়? এটা আবার এরকম হয় ভাগ করলে, যে 66 666 ভাগ 2/3। এখন খেয়াল করো, এইটা টন, এইটা কেজি, এইটা গ্রাম। এখন আমার কি করতে হবে? খেয়াল করো, আমি উপর থেকে মুছে দিই। তাহলে এই লাইনটা আমি উপর লিখলাম, এটা টন, তারপর এইটা কেজি, এটা কেজি। এখন আমি যদি এরপর এই যে এটা ব্যবহার করি, এইটাকে প্লাস দিয়ে যদি লিখি 2/3, এটাকে 1000 দ্বারা আবার গুণ করব, তাহলে কি হয়? প্লাস 6 কেজি প্লাস দিয়ে এটা কি হয়? আবার এরকম হয়, এটাকে এটা 2000 হয়, গুণ করলে 2000 কে যদি 3 দ্বারা ভাগ করি এরকম হয়। তোমার একটু খেয়াল রাখতে হবে যে 202/3 গ্রাম। এখন খেয়াল করো, আমার উত্তরে আসবে কি কথাটা? 666 টন, 666 কেজি, 666/2 গ্রাম। এটা কি? এটাই অ্যান্সার। মনে হয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছো।
এই গণিতটা যদি তোমরা বুঝতে না পারো তোমরা আমাদের জানাবা এবং আমরা তোমাদের সমস্যা নিশ্চয় সমাধান করে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসো আমি পরবর্তী গণিতে তোমাদের নিয়ে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা তোমাদের 18 নম্বর গণিতে নিয়ে যাব। 18 নম্বর গণিতে কি বলা আছে আমরা সেটা দেখব। 18 নম্বর খেয়াল করতে হবে কিন্তু 18 নম্বর বলা আছে যে এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করেন? এক ব্যক্তি ধরো যদি 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করে, তাহলে ওই ব্যক্তি এক মাসে কি পরিমাণ ডাল বিক্রি করতে পারবেন? সহজ কথা, তাহলে একদিনে ডাল বিক্রি করে 20 কেজি 400 গ্রাম, একদিনে ডাল বিক্রি করে 20 কেজি 400 গ্রাম। ঠিক আছে, তাহলে এই যে কেজি আছে আমাকে কি চেয়েছে? আমি কেজিকে আগে কি করব? আমি গ্রামে নেব। ঠিক আছে, আমি জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। ঠিক আছে, 1 কেজি সমান 1000 গ্রাম। সূত্রটা দেখো, 1 কেজি সমান সমান 1000 গ্রাম। 1 কেজিতে 1000 গ্রাম, তাহলে এটাকে আমি কেজিকে গ্রামে নেব। তাহলে আমার কি হবে? 1000 গ্রাম 20 গুণন 1000 যোগ 400 গ্রাম। এখন এটা কি হয়? গুণ করলে এটা গুণ করলে নিশ্চয় 2000 হবে। 2000 20,000 হবে। তাহলে 20,400 গ্রাম। আচ্ছা, এই 20,400 গ্রাম যদি হয়, আমার কথা তোমরা খেয়াল করতে হবে, 30 দিনে 20,000 এটা বিক্রি করবে কত? যে 30 দিনে যদি তিনি 30 দিনে যদি 20,400 গ্রাম, একদিনে যদি তিনি 20,400 গ্রাম ডাল বিক্রি করেন, এখন তিনি 30 দিনে ডাল বিক্রি করবেন কত গ্রামকে? আমি আবার কি করব? এটাকে করব। তাহলে আমি করতে হবে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, 30 দিনে ডাল বিক্রি করে 30 দিনে ডাল বিক্রি করে 20,400 গ্রাম ভাগ 1। এটাকে আমার কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। এটাকে যদি আমি কাটি কি হবে? 204। তো এটাকে আমি যদি 300 গ্রাম 30 দিন, সরি 30,400 গ্রাম গুণ 30, এটাকে গুণ করলে কি হবে? আমার হবে এইটা, যে 61,200 গ্রাম। এটাকে আমি যদি আবার 1000 দ্বারা ভাগ করি, 1000 দ্বারা ভাগ করি, আমার কি হবে? এইটা হবে। ভাগ করলে দেখো আমার এই সংখ্যাটা আসবে, যে আমি যদি সোজা আমি একসাথে ভাগ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একসাথে ভাগ করে দেব। তাহলে 600 কি হয়? এটাকে ভাগ করলে 612 কেজি হয়। এটা সরাসরি ভাগ করে দিলে 600, ভাগটা আমি দেখাইলাম না, তাহলে 612 কেজি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় তুমি বুঝতে পেরেছো। এরপর তোমাদের আমি পরবর্তীতে গণিতে নিয়ে যাব। নিশ্চয় তুমি এই গণিতটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা
যা করব উনিশ নম্বরে কি বলা আছে আমি দেখবো আবার যে এক খণ্ড জমিতে 20 কেজি এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হয়। আচ্ছা, এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 800 গ্রাম, তাহলে এক খণ্ড জমিতে লিখতে হবে এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 800 গ্রাম, 20 কেজি 850 গ্রাম। আচ্ছা, আমার তুমি জানো এটাকে আমি গ্রামে নেব। এটাকে যদি আমার গ্রামে নিতে হয় 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে এটাকে আমি কি করব 1000 দ্বারা গুণ করতে হবে, যোগ 850 গ্রাম। আচ্ছা, এটাকে যদি আমি 20 কে যদি 1000 দ্বারা গুণ দিই তাহলে কত হবে 20000 যোগ 850 গ্রাম, তাহলে একসাথে যোগ করলে 20850 গ্রাম হবে না? অবশ্যই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা উৎপন্ন করে এক খণ্ড জমিতে, যদি তাহলে সুতরাং 7 খণ্ড জমিতে, সুতরাং এক খণ্ড জমিতে যদি 20850 গ্রাম সরিষা উৎপন্ন হয়, সুতরাং 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 7 খণ্ড জমিতে উৎপন্ন হবে এত, কত হবে? এটাকে গুণ করলে কত হয়? গুণ করলে হবে যে 14000, একসাথে গুণ করলে হবে নিশ্চয় এখন আমি যদি এটাকে এরকম করি যে 950 গ্রাম, এটাকে আমি কি করব? এটাকে আমি আবার 1000 দ্বারা ভাগ করব, কত হয়? 1000 দ্বারা ভাগ করলে 145 কেজি, 950 গ্রাম। আচ্ছা, কথা হচ্ছে আমি এটা তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিই। যদি এক খণ্ড জমিতে, এটা তো সবই গ্রাম, এগুলি সবই গ্রাম, এগুলি সবই গ্রাম। যদি এক খণ্ড জমিতে 20850 গ্রাম সরিষা উৎপন্ন হয়, তাহলে 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20850 গুণ 7, কত হয়? এত হয়। তো এত হলে আমি কি করলাম? এতকে ভাঙায় রাখলাম, এই 14500 যোগ 950, তাহলে কত হলো? এত হলো। আচ্ছা, 1,45,950 গ্রাম, 1,45,950 গ্রাম, এটাকে আমি যদি একটু এভাবে লিখি তাহলে 14500 গ্রাম আর 950 গ্রাম, এভাবে যদি আমি ভাঙায় লিখি, এরপর আমি যদি 14500
একে যদি গ্রাম, এটাকে যদি রেখে দেই, এখানে আমি জানি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, তাহলে এটাকে ভাগ দিলে আমার 145 কেজি 950 গ্রাম হয়, অর্থাৎ 950 টা আমি আগে আলাদা করেছিলাম। তো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমি পরবর্তী গণিতে যাব। এরপর 20 নম্বর 19 নম্বর আমরা করলাম, এরপর 20 নম্বর গণিতটা আমরা সমাধান করব। খেয়াল করো 20 নম্বরে বলা আছে যে একটি মগের ভিতরে আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? আচ্ছা, আমরা এটা আগে লিখব 20 নম্বর। এখন দেখো কি বলা আছে সেটা আমরা সুন্দরভাবে দেখব। যে মগের আয়তনটা আমরা আমাদের লিখতে হবে। মগের আয়তন সমান কত সেটা দেওয়া আছে 1500 ঘন সেন্টিমিটার। আচ্ছা, 1500 সেন্টিমিটারকে আমি কি দ্বারা ভাগ করব? 1000 দ্বারা ভাগ করব 1500 ঘন সেন্টিমিটার। এখন কথা হচ্ছে যে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। সূত্রটা জানতে হবে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। এখন আমার এই যে এটাকে আমার কি করতে হবে? লিটারে আনতে হবে। 1500 ভাগ 1000 ভাগ করলে কত হয়? 1.50। এটা হবে লিটার। বুঝতে পেরেছো? এটা হবে লিটার। এখন শর্তে বলা আছে এই কথাটা যে 1.5 লিটার পানি ধরে একটি মগে, তাহলে 1.5 লিটার পানি ধরে একটি মগে। এখন 1 লিটার পানি ধরতে হলে কম হবে 1/105 270 লিটার পানি ধরতে হলে লাগবে বেশি, গুণন 1.50। এখন আমার কথা হচ্ছে এই দশমিক বিন্দুটাকে আমি উঠাই দেব। 270 গুণন 10 ভাগ এটা 15। কথা হচ্ছে এই দশমিকটা এক ঘর আমরা এদিকে আগায় দেব, তাহলে আমাদের এটা থাকবে না। তাহলে আমরা কি করব? এটাকে যদি ভাগ করি তাহলে কি হয়? আমরা যদি এটাকে কয় দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ 5 দ্বারা ভাগ করি। 3 5 15, 5 দ্বারা ভাগ করলে 2। এটা 3 দ্বারা যদি আমি 270 কে ভাগ করি তাহলে 90 হবে, অবশ্যই 90 হবে। এখন আমরা কি করব? 90 গুণ 2 সমান 180 3 মগে। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তো গণিতটা সুন্দরভাবে দেখতে হবে, এরপর তোমার সুন্দরভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এই অঙ্ক তোমরা না বোঝো অবশ্যই তোমার আমাদের জানাতে হবে, এবং যদি বুঝো তাহলে জানাবো। তবে তোমাদের সমস্যা হলে আমরা তার সমস্যার সমাধান করে দেব। আচ্ছা, আমি এই অঙ্কটা বুঝাইতে পারছি মনে হয়। আচ্ছা, তাহলে আমি পরবর্তী গণিতে আমরা যাই। তবে গণিতের পাশাপাশি সূত্রগুলো আছে, এগুলি দেখলে তুমি কনফার্ম হয়ে যাবা যে গণিত অনেক কঠিন না, কিন্তু একটু কথার মারপ্যাচ আছে এবং পাশাপাশি সূত্র আছে। এই দুইটার সংমিশ্রণে তোমার কি হবে? সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলা আছে? এরপর বলা আছে 22 নম্বর গণিতে আমরা 22 নম্বর করব, 21 করব না। 22
22 কি বলা আছে, 22 নম্বর বলা আছে কোন পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। আচ্ছা, প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকা দুধ লাগে। আচ্ছা, আমরা সুন্দর সহজ উপায়, একদিনে দুধ লাগে কত কেজি সেটা আমরা দেখব। কত লিটার একদিনে দুধ প্রয়োজন, দুধ লাগে 1.25 লিটার, ঠিক না? একদিনে দুধ লাগে 1.25 লিটার। সুতরাং একদিনে যদি দুধ লাগে 1.25 লিটার, তাহলে 30 দিনে দুধ লাগবে বেশি 1.25 গুণন 30। এটাকে গুণ করলে কত হয়? 37.50 লিটার। আচ্ছা, এখন 1 লিটার দুধের দাম কত সেটা বলা আছে 52 টাকা বলা আছে। 1 লিটার দুধের দাম কত? 52 টাকা। 1 লিটার দুধের দাম 52 টাকা। তাহলে সুতরাং 37.50 লিটার দুধের দাম 52 গুণ 37.50 টাকা। এখন এটাকে গুণ করলে আমরা যা পাবো তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দুধের রেজাল্ট। এটাই, এটা টাকা, কাঙ্ক্ষিত ফল এটাই। বুঝতে পেরেছো? যদি আমি বলি এক পরিবারে প্রতিদিন দুধ লাগে 1.25 লিটার, 30 দিনে তার কত, তাহলে এক মাসে তার কত লিটার দুধের প্রয়োজন? এত লিটার দুধের প্রয়োজন। তাহলে এক কেজি দুধের দাম 52 টাকা। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি 52 দিয়ে, তাহলে আমরা কাঙ্ক্ষিত টাকা পেয়ে যাব। তাহলে আমি বললাম একদিনে দুধ লাগে 1.25 লিটার, সুতরাং 30 দিনে তাহলে দুধ লাগবে বেশি। তাহলে এটা হলো 1 লিটার দুধের দাম 52 টাকা হলে 37.50 লিটার দুধের দাম হবে বেশি, তাহলে এত টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা এটাকে মুছে দিয়ে পরবর্তী গণিতে যাব। পরবর্তী গণিত 23 নম্বর। 23 নম্বরে কি বলা আছে? এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণিত আছে, যে 23 নম্বরে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। তাহলে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? 60 মিটার। এরকম এটা 60 মিটার, এটা 40 মিটার। এখন এরপর বলা আছে, কি বলা আছে? যে এর চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। যদি থাকে ভালো কথা, এর চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, 2 মিটার চওড়া রাস্তা আছে। এরপর কি বলা আছে? এরপর বলা আছে যে এর চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা বাদে রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে, এই রাস্তাটির ক্ষেত্রফল আমার চেয়েছে। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি সেটা আমার দেখতে হবে। দেওয়া আছে বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার। এরপর আয়তাকার বাগানের প্রস্থ সমান 40 মিটার। আচ্ছা, এখন এইটা কিন্তু রাস্তা সহ, এটা কি রাস্তা সহ,
এখন লিখতে হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এখন আমার কথা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, আগে তোমাদের দেখিয়েছি ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন যে আমরা জানি বাগানের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য যদি হয় 60, প্রস্থ কত দেওয়া আছে 40, এটা গুণ করলে কত 4 4 24, অর্থাৎ 2400 বর্গ মিটার। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয় তাহলে আমরা দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে 40, দুটো গুণ করলে হবে কি 2400 বর্গ মিটার। এখন রাস্তা বাদে, যেহেতু রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তার ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, তাহলে আমি কি করব, পুরো বাগান সহ রাস্তার ক্ষেত্রফলটা বের করব এবং শুধু বাগান বাদে রাস্তার ক্ষেত্রফল বের করব। শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল বের করব, আর একটা বের করব কি রাস্তা এবং বাগান সহ। এই দুইটা থেকে যদি আমরা বিয়োগ করি শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা পাবো। যদি চাইতো যে রাস্তার বাগানের ক্ষেত্রফল, তাহলে আমার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বের করলে বাগানের ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। আচ্ছা, এখন আমরা দেখতেছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তাহলে রাস্তার দৈর্ঘ্য কত 60, বিয়োগ যেহেতু দুই দিকেই আমার কি আছে 2 মিটার প্রস্থ আছে, 2 মিটার চওড়া রাস্তা আছে, এই জন্য আমি 60 বিয়োগ 2 দুগুণী 4, তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হয় 56 মিটার। এখন দেখাচ্ছে যদি আমি এরকম বাগানটা লিখ করি, তাহলে এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, তাহলে দুই দিকে দৈর্ঘ্য থাকে, এই জন্য 2 গুণ 2, অর্থাৎ 2 যোগ 2 দিলে হইতো। আচ্ছা, এরপর আমি এটা সামনে যাব, একটু মুছে দিলাম 56। এখন রাস্তা বাদে বাগানের প্রস্থ সমান কত, প্রস্থ 40, 2 গুণ 2, 40 বিয়োগ 2 দুগুণে 4 সমান 36। এখন মিটার। এখন আমি কি পেয়েছি, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়েছি, রাস্তা বাদে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি। এখন যদি লিখি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে আমার কি হবে একটু খেয়াল করতে হবে। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হলো 56 গুণন 36 করলে কত হবে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বের করলে আমার কত হবে 2136 বর্গ মিটার। এখন আমার খেয়াল করতে হবে, আগে ছিল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 2136, ওখানে ছিল 2400। এখন আমরা যদি শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের করতে যাই, তাহলে কি হবে, রাস্তার ক্ষেত্রফল যদি বের করি, রাস্তার ক্ষেত্রফল সমান সমান যে 2400 বিয়োগ 2136, এটা বিয়োগ করলে কত হবে, এটাকে বিয়োগ করলে আমার যা পাবো তাই হচ্ছে রেজাল্ট, 384 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করে ফেললাম। নিশ্চয় গণিতটা বুঝতে পেরেছো। তো
এরপর আমরা এই অধ্যায়ের সমাপ্তি ঘটালাম। এই অধ্যায়ে যদি সমস্যা থাকে তোমরা বারবার আমাদের ভিডিওগুলিকে টেনে টেনে দেখবা, যেখানটা বুঝো না সেখান দিয়ে বারবার দেখতে হবে এবং বারবার তোমার খাতায় নিজে নিজে অনুশীলন করতে হবে, তাহলে তুমি এই গণিতগুলি পারবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের থেকে আমি এই অধ্যায় থেকে বিদায় নেব। তাহলে সামনে কোনো একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তাহলে ততক্ষণ তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।